ওকে। স্টুডেন্টসরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর দেখা হলো আবার আজকে। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের বলো দেখি? স্যার আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, ভালোই আছো নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো পরীক্ষা টরীক্ষা দিছো, তোমরা মনে হচ্ছে তো ভালোই দিয়েছো। এখন কথা হচ্ছে তোমাদের তো আহ পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য তো অনেক ভালো প্রিপারেশন নিতে হবে, তাই না? সো স্যার আর একটু জোরে কথা বলবেন? একটু জোরে কথা বলবো? আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো তোমাদের তো এক্সাম তো একটা দিয়েছো, টেস্ট পরীক্ষা তো মোটামুটি দিয়েছো, এমসিকিউ দিয়েছো, বাট তোমার যখন বোর্ড পরীক্ষা দেওয়ার তো আগে সময় চলে আসতেছে, তাই না? ওটা তো আর পিছাবে না, লাস্ট ব্যাচের মতো তো আর সেই সুযোগটা হয়তো বা থাকবে না। তো এখন হচ্ছে গিয়ে প্রিপারেশন তো ভালো মতো নিতে হবে। নিচ্ছ প্রিপারেশন বাসায়, নাকি এখনো মানে ঘোরা ফেরার তালেই আছো? কি মনে হয়, কি বলো? না স্যার, হালকা পাতলা পড়াশোনা তো চলতেছে স্যার। হালকা পাতলা পড়াশোনা করবে? হালকা পাতলা করলে তো হবে না, এখন অনেক বাড়াইতে হবে, ঠিক আছে? আমাদের আজকে মানে বেসিক্যালি আমাদের তোমাদেরকে যে মেবি 30 মার্চের একটা ঘোষণা আসছে, তোমরা হয়তো বা শুনেছো। তো 30 মার্চ হবে কি হবে না সেটা তো আমরা বলতে পারি না, তাই যতদিন পর্যন্ত না হয় আমরা আর কি দেখি আগের মতো তোমাদেরকে কতটুকু ক্লাস নেওয়া যায় আমরা হচ্ছে রিভিশনে যাব। ওকে, সো রিভিশনে স্যার যাওয়ার আগে 30 মার্চের এটা না শিওর করে দিছে সরকার? শিওর তো মনে করো একজন মুখে বলেছে, প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী মুখে বলেছে। এখন তো এটা তো নোটিশ আকারে আসতে হবে। নোটিশ আকারে মানে একদম সুন্দর মতো শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে একটা নোটিশ আসতে হবে, সেখানে শিক্ষামন্ত্রী সাইন থাকতে হবে, প্রধানমন্ত্রীর এরকম কথাবার্তা সাইন থাকতে হবে। তা না হলে কিন্তু একজন বলছে আমি বলবো, তখন বলছে আমি তো মুখে না হয় বলছি কিন্তু সিরিয়াসলি তো বলি নাই, তখন কি করবো, তাই না? তখন তো একটা বিপদে পড়ে যাব। তো তবে আমাদের ধরে নিতে হবে আমাদের কলেজ তোমাদের জন্য প্রস্তুত আছে, বা তোমাদেরকে ক্লাস সুন্দর মতো নেওয়ার জন্য সুন্দর মতো প্রস্তুত আছে। যদি তোমরা ক্লাস করতে আগ্রহী থাকো অবশ্যই সুন্দর মতো ক্লাস হবে। আর ততদিন পর্যন্ত আমাদেরকে অনলাইনে কিছু ক্লাস করতে হবে, ঠিক আছে? এতদিন মনে করো অনলাইন ক্লাসে তোমরা যতটুকু পার্টিসিপেট করেছো খুবই সেটা পুয়ার ছিল। আশা করি তোমরা এখন অনলাইনে একটু পার্টিসিপেট করবা, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করবো ভেক্টর, তোমরা হয়তো বা লেকচার শিটটা অলরেডি দেখেছো, তাই না? আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ওটা দেখে একটা আন্দাজ করতে পারবে আমরা কিরকম মানে কিভাবে অ্যারেঞ্জ করার। একদিনে তো পুরো ভেক্টরটা কভার করা পসিবল না, ঠিক আছে? আমি হচ্ছে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন চয়েস করেছি। ওকে, এখানে এরকম একটা, তুমি এটা ডাউনলোড করে নিয়েছো আশা করি, ক্রিয়েটিভ কোয়েশ্চেন এরকম একটা স্টেম আছে। এই স্টেমের ডিপেন্ড করে 6টা কোয়েশ্চেন আছে। 6টা কোয়েশ্চেন হচ্ছে ডবল ডবল প্যাকেজ করে কোনো না কোনো বোর্ডে আসছে। যেমন ধরো এ আর ডি, বি অ্যান্ড ই, সি অ্যান্ড এফ, এগুলা কোন একটা বোর্ডে আসে। 3টা বোর্ডে আসে, আমি একসাথে একবারে নিয়েছি, বারবার স্টেম চেঞ্জ না করে। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে গিয়ে এরকম একটা কোয়েশ্চেন, এ আর বি হচ্ছে কোনো একটা বোর্ডে আসছিল, আবার এ আর সি হচ্ছে কোনো একটা বোর্ডে আসছিল। সো এইভাবে করে আমরা চয়েস করছি, এগুলো আজকে আমরা সলভ করবো, বোর্ডে সলভ করবো, যাতে করে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তারপর হচ্ছে কি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, এ এন্ড বি হচ্ছে কোন একটা বোর্ডে আসছে, এন্ড এ এন্ড সি হচ্ছে কোন একটা বোর্ডে আসছে, আরেকটা বোর্ডে আসছে বি এন্ড সি মিলে। সো আমরা হচ্ছে 3টা কোয়েশ্চেন সলভ করবো, যাতে করে আমাদের ভেক্টরটা তোমরা তো পারো, আরেকবার রিভিশন হোক, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে সলভটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমরা অনেকেই সলভগুলো পারো। আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার এ তে, কোশ্চেন নাম্বার 1-এ প্রথমে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে সেটা একটু দেখি আমরা। ওকে, তোমরা আই থিঙ্ক তোমাদের কাছে পিডিএফটা ডাউনলোড করা আছে। ওকে, আচ্ছা। সো দেখি আমাদের কোশ্চেন নাম্বার 1 বলেছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ এন্ড বি। তো দুইটা ভেক্টরের মাঝখানে আমরা যখন আমরা কোশ্চেন 1 করতেছি, কোশ্চেন 1 এর এ সলভ করব। দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে গিয়ে বি। এই দুইটা ভেক্টরের মাঝে when we are asked to find the angle, সো আমরা কি করি, এ ভেক্টরটাকে এখানে ড্র করব, বি হচ্ছে গিয়ে এখানে, দ্য অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এই থিটা। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য থিটা। তো থিটা ক্যালকুলেশন করার সময় বা দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার সময় আমরা কি করব, ডট প্রোডাক্ট করে থাকবো। সো এখানে যদি এ ডট বি করে থাকি তাহলে এখানে কত হবে, এ বি কস থিটা, where a dot b is the product of a and b, আর a হচ্ছে গিয়ে a ভেক্টরের ম্যাগনিটিউড, b হচ্ছে গিয়ে b ভেক্টরের ম্যাগনিটিউড, and theta is the angle between them। আচ্ছা, a ভেক্টর কোশ্চেনে কত বলে দিয়েছিল, 1 2 -3, এটা হচ্ছে 1 2 আর এখানে -3j।
and what about b? 1 to 1 1 2i plus ij এরকম ছিল, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা, আর a হচ্ছে গিয়ে কি a ভেক্টরের ম্যাগনিটিউড, আর b হচ্ছে কি b ভেক্টরের ম্যাগনিটিউড। a কিভাবে ক্যালকুলেশন করবে? 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার দিয়ে রুট করে। আই থিংক তোমরা পারো এইগুলো। এটা হচ্ছে কি a ভেক্টরে, এই যে a আসছে √14 and b আসছে √16 and here is the cos theta। তো আমরা যখন ডট প্রোডাক্ট করে থাকবো তখন কি হবে? i এর সাথে i ডট মাল্টিপ্লিকেশন হবে, j এর সাথে j মাল্টিপ্লিকেশন হবে, এন্ড এখানে k এর সাথে k মাল্টিপ্লিকেশন হবে। তখন কবে i এর সাথে i মাল্টিপ্লিকেশন করলে 1 হবে, 2 × 2 + 4, 3 × -1 -3, আর এখানে হচ্ছে গিয়ে যা হওয়ার, মনে করো 14, এখানে √16, এখানে cos থিটা আসছে। তারপর এখানে যে রেজাল্ট আছে এটাকে দুটো ডিভাইড করলে cos থিটার ভ্যালু আসবে, সেখান থেকে আমরা থিটা যেটা পাবো 77.4 ডিগ্রি। এই হচ্ছে এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, এটা আমাদের কি ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আসি ফাইন্ড দ্য ভ্যালু অফ কোয়েশ্চেন নাম্বার বি যেটা ছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ফর হুইচ ভেক্টর সি ইজ পারপেন্ডিকুলার টু ডি। সি ভেক্টর কি বলা ছিল? সি ভেক্টর হচ্ছে গিয়ে কত? 1 2 4, এটা হচ্ছে 1 2 i j আর হচ্ছে গিয়ে কত k, and d vector was given 1 m i m j and হচ্ছে গিয়ে k cap। সো খেয়াল করে দেখো, যখন বলবে যে c perpendicular to d, c vector and d vector are perpendicular to each other, that means আমরা বলতে পারবো c and d ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে কি 0। তখন আমরা এই 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে কত? 1, 2 এর সাথে m মাল্টিপ্লাই করলে হবে 2m, and 4 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে কত? 4। here is the 0। এখন m আমরা ক্যালকুলেশন করে m আমরা যেটা পাবো কত? -5/2। এই হচ্ছে গিয়ে m। তো m এর ভ্যালু যদি -5/2 হয় তবে এই ভেক্টর c and d will be perpendicular to each other। ওকে, আই থিংক তোমরা এটা বুঝতে পেরেছো। এবার নাম্বার সি নাম্বার যে কোয়েশ্চেন ওরা বলেছে টু আস্ক যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ অন বি, প্রজেকশন অফ সি হবে। ঠিক আছে, আমি আরেকবার লিখি কোয়েশ্চেনটা বলেছে যে প্রজেকশন অফ, কোয়েশ্চেনটা তোমার একটু কারেকশন করে নাও, প্রজেকশন অফ বি অন সি। যখনই দেখবা, আমি তোমাদেরকে একটা আইডিয়া বলবো, যে যখনই দেখবা প্রজেকশন অফ বি অন সি বা প্রজেকশন অফ এ অন বি, আমরা একটা ডায়াগ্রাম ড্র করে নেব, তাহলে দেখবো কখনোই কোনো ভুল হবে না। প্রজেকশন অফ বি অন সি, কার উপর? সি এর উপর। তো সি ভেক্টরটা আমরা হরিজন্টালি ড্র করে ফেলবো, তারপর বি ভেক্টর আমরা আমাদের মতো করে ড্র করব। প্রজেকশন অন সি, যেহেতু অন সি আমরা সিটাকে এদিকে ড্র করবো হরিজন্টালি, তারপর বি এর প্রজেকশন, বি থেকে একটা সি এর উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করব। তো এইখান থেকে যে এইটুকু, আমাদের এইটুকু জানতে চাচ্ছে, এন্ড এইটুকু হচ্ছে গিয়ে কত? বি কস থিটা। ঠিক আছে, আর এই সাইডটা কত? এই সাইডটা হচ্ছে গিয়ে বি সাইন থিটা। উই আর আস্কড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ বি কস থিটার ভ্যালু আমাদেরকে জানতে চেয়েছে। এখন বি কস থিটা কোথায় থাকে? ডট প্রোডাক্টে থাকে। আমরা লিখতে পারবো কত? বি ডট সি ইজ ইকুয়ালস টু হোয়াট? বি বিসি কস থিটা। আমাদের বি এন্ড কস থিটাকে ফিক্স রেখে সিটাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে। সি এই পাশে পাঠিয়ে দিলে এটা কত হবে? বি কস থিটা ইকুয়ালস টু কত হবে? বি এর সাথে ডি ডট করতে হবে, আর সি এর ম্যাগনিটিউড দিয়ে ক্যালকুলেশন করে আমরা বি কস থিটা প্রজেকশন অফ বি অন সি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বাট যদি বলতো প্রজেকশন, যদি এমন থাকে কোশ্চেনটা, মনে করে এরকম আছে, প্রজেকশন অফ সি অন বি, তখন আমরা কি করব? বি ভেক্টর হরিজন্টালি ড্র করব, এটা হচ্ছে বি ভেক্টর, আর বি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এটা হচ্ছে সি ভেক্টর। এইটুকুন আমাদেরকে জানতে চাবে তখন প্রজেকশন অফ সি অন বি, যার উপর সেটাকে আমরা হরিজন্টালি মার্ক করে ফেলবো বা ড্র করে ফেলবো। ওকে, স্যার যেটার মানে যেটার প্রজেকশন হবে স্যার সেটার cos থিটা হবে, তাই না? মানে প্রজেকশন, প্রজেকশন অফ বি হ্যাঁ অন হ্যাঁ হ্যাঁ সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বি যার cos থিটা হবে। যার প্রজেকশন অফ বি মানে বি কস থিটা, প্রজেকশন অফ সি মানে সি কস থিটা। তারপর আমরা শুরু করব এখান থেকে, তারপর নেক্সট লাইনটা এখানে করে ফেলবো। বুঝতে পেরেছো? জি স্যার। এইগুলো জি হচ্ছে স্যার। আমার বইতে আমরা মুখস্থ করবো না, আমরা হচ্ছে ডায়াগ্রাম ড্র করে নিব, তাহলে দেখবা কোনো ভুল হবে না, আর মাথার উপর কোনো প্রেসারও হবে না ফর্মুলা মুখস্থ করার জন্য।
এই যেমন তুমি বললা প্রজেকশন অফ বি মানে বি কস থিটা, প্রজেকশন অফ সি মানে সি কস থিটা, এটাও মনে রাখার দরকার নেই। তুমি ডায়াগ্রাম করবা, একটা ডায়াগ্রাম করতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড সর্বোচ্চ, তাহলে দেখবা আর ভুল হবে না। মানে নতুন করে ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার ডি। কনসিডারিং এ এন্ড সি টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালোগ্রাম, ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম। এটা আমরা ডি নাম্বারটা সলভ করতে যাচ্ছি। অ্যাডজেসেন্ট সাইড বলেছে ওরা কাকে? এ এন্ড সি কে। আমরা একটা ভেক্টর নিলাম, ভেক্টর এ, এটা হচ্ছে একটা অ্যাডজেসেন্ট সাইড। আরেকটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে ভেক্টর সি, এটা হচ্ছে আরেকটা অ্যাডজেসেন্ট সাইড। Using two adjacent sign, we are going to find or mark a parallelogram. এটা আমরা একটা প্যারালোগ্রাম পেয়ে গেলাম। এখন এই প্যারালোগ্রামের এরিয়াটা কি হবে? আমরা লিখে ফেলি, এরিয়া অফ প্যারালেলোগ্রাম যেটা হবে, এটাকে আমরা এরকম এরিয়া দিয়ে প্রকাশ করতে পারি। এরিয়াটা কি হবে? মডুলাস অফ এ ক্রস সি লিখে মডুলাস করতে হবে। কেউ যদি সি ক্রস এও করে কোনো সমস্যা নেই, বাট মডুলাসটা আমাদের যেহেতু এরিয়ার ম্যাগনিটিউডটা জানতে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই আমরা মডুলাসটা ক্যালকুলেশন করে এভাবে বলতে পারবো এ ক্রস সি হবে যদি বলে এরিয়া অফ প্যারাগ্রাম। এখন এ এর সাথে সি কিভাবে ক্রস করতে হবে, এটা কি তোমরা পারো নাকি এটা দেখাইতে হবে? স্যার এটা মনে হয় পারবো স্যার, একটু সমস্যা আর নেই। পারবো। হ্যাঁ, ওকে। সো এ ক্রস সি লিখে আমরা বাকি কাজ এভাবে ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে পারবো, এটা কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হয় কখন? দেখো, খেয়াল করে দেখো, কোয়েশ্চেন দেখো, বলেছে এ এন্ড সি দে আর টু অ্যাডজাস্ট, কনসিডারিং দিস এ এন্ড সি টু অ্যাডজাসেন্ট সাইড অফ প্যারালোগ্রাম। আচ্ছা, এটা আমরা এরিয়া পেলাম, প্যারালোগ্রাম এরিয়া এরকম পেলাম। যদি আমাদেরকে জিজ্ঞেস করতো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তখন কি করতাম বলো দেখি? প্যারালোগ্রামকে এই ডায়াগোনালটা অ্যাড করে দিলে দুইটা এরিয়া চলে আসলো, দুইটা ট্রায়াঙ্গেল চলে আসলো। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? প্যারালোগ্রামের এরিয়াকে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। তাহলে আমি যদি লিখি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তখন কি হবে? ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল কত হবে? হাফ অফ এ ক্রস সি। বুঝতে পারছো? যেখানে এ আর সি হচ্ছে টু অ্যাডজেসেন্ট সাইডস। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে ডি নাম্বার গেল। এবার আমরা আসি ই নাম্বার কি বলেছে। ই নাম্বার যেটা বলছে যে ওরা বলছে যে বি এন্ড সি আর টু ডায়াগোনালস অফ আ প্যারালোগ্রাম। ওকে, ই নাম্বার বলেছে যে বি এন্ড ভেক্টর সি হচ্ছে ডায়াগোনালস। ওকে, ডায়াগোনালস বলছে। ডায়াগোনালস বললে কি হবে? আমরা একটা ভেক্টর হচ্ছে গিয়ে বি, ঠিক আছে, এটা ড্র করলাম। আরেকটা ভেক্টর হচ্ছে গিয়ে সি, এটা হচ্ছে একটা ভেক্টর। এই দুইটা মিলে একটা ডায়াগোনাল আছে। এখন এই দুইটা ডায়াগোনাল নিয়ে আমরা কি করলাম? একটা প্যারালোগ্রাম প্লট করে ফেললাম। এই হচ্ছে একটা প্যারালোগ্রাম, যেটা এখানে হচ্ছে এটুকু হচ্ছে সি, আর এইখানে এইটা হচ্ছে গিয়ে বি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, এটা হচ্ছে কি ডায়াগোনালস, এটুকু হচ্ছে বি, এটুকু হচ্ছে সি। তো তখন এরিয়াটা কি হবে? এরিয়া অফ এই সাইনটাকে আমরা প্যারালোগ্রামের সাইন হিসেবে আপাতত ইউজ করতেছি। সো এরিয়া অফ প্যারাগ্রাম কি হবে? হাফ অফ বি ক্রস সি এর মডুলাস। আর ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? 1/4 বি ক্রস সি, এটা হবে। তো খেয়াল রাখবা, আমাদের কিন্তু কোশ্চেনে এটাই ভুল করি আমরা, যখন এ আর সি অ্যাডজাসেন্ট সাইডস থাকবে তখন প্যারালোগ্রামের ফর্মুলাতে হাফ থাকবে না, বাট যখন বি আর সি ডায়াগোনাল থাকবে তখন এখানে একটা হাফ থাকবে। আর ট্রায়াঙ্গেলের ফর্মুলাকে আমাদের 1/4 হবে, অ্যান্ড অ্যাডজাসেন্ট সাইড থেকে ট্রায়াঙ্গেলের ফর্মুলাকে আমাদের 1/2 হবে। বোঝা গেছে? এই হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন নাম্বার ই গেল। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে এফ নাম্বারে আসি। এফ নাম্বার কি বলেছে? এফ নাম্বার ওরা জানতে চাচ্ছে যে আর এ বি অ্যান্ড সি ইন অ্যাবোভ স্টেম কোপ্লেনার ভেক্টর, ফাইন্ড ইট ইন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কেউ বলতে পারবে এটা কিভাবে করব? কোপ্লেনার হলে কি হবে? স্যার যে কোনো দুইটার ক্রস প্রোডাক্টের সাথে একটা ডট প্রোডাক্ট করলেই হবে। হ্যাঁ, একজন বলেছে, পারফেক্ট অ্যান্সার বলেছে যে একটা তিনটা ভেক্টর একটা প্লেনের মান থাকে কি, এই যেমন ধরো এই পেপারটা আছে, তিনটা ভেক্টর এই পেপারে আছে। এমন হতে পারে দুইটা ভেক্টর পেপারে আছে আর একটা ভেক্টর পেপারের সাথে অন্য ডিরেকশন আছে, এটা হলে কোপ্লেনার হবে না। কোপ্লেনার হতে হলে তিনটা ভেক্টর এই পেপার উপর থাকতে হবে, বা তোমার ফ্লোরের উপর তিনটা ভেক্টর একই প্লেনে থাকতে হবে। সো এফ নাম্বার কোয়েশ্চেন সলভ করার জন্য আমরা যে কাজ করতে পারি, যে কোপ্লেনার হওয়ার যে কন্ডিশন, যে দুইটা ভেক্টরকে আমরা ক্রস করব
আর রেজাল্টের সাথে বি আরেকটা ভেক্টর ডট করব। এখন এইখানে কোন দুইটা ভেক্টর নিবা, এখানে কোন ভেক্টর নিবা, ইটস আপ টু ইউ। ঠিক আছে, করার পর যদি 0 আসে তাহলে কোপ্লেনার হবে, আর যদি 0 না আসে তাহলে সেটা কোপ্লেনার হবে না। এখন কথা হচ্ছে কেউ যদি এরকম করে যে এ সি এর সাথে বি এইভাবে করে, তারপরেও যদি কোপ্লেনার হয় তবে 0 হবে। তুমি ডট প্রোডাক্টটা পরে করো বা আগে করো, ডাজেন্ট ম্যাটার। কেউ যদি মনে করে যে না আমি এভাবে করবো না, সি ক্রস এ করব, তাহলেও সমস্যা নাই। তুমি যেভাবে মাল্টিপ্লিকেশন করো না কেন, ক্রস দুইটার সাথে ক্রস একটার সাথে ডট যেভাবেই করো না কেন, তারা অলওয়েজ 0 হবে যদি তারা কোপ্লেনার হয়। আর যদি কোপ্লেনার না হয় তাহলে 0 হবে না, ডিফারেন্ট কিছু আসবে। বুঝা গেছে? এই হচ্ছে কি আমাদের এখন আমাদের এমসিকিউ নিয়ে যে কি করব, আমরা এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করব, এমসিকিউতে যেভাবে প্র্যাকটিস করবো সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি শেয়ার স্ক্রিন আরেকবার যাচ্ছি। ওকে, শেয়ার স্ক্রিনে যে আমাদের এমসিকিউতে থাকবে কি, এই যে এ বি সি এই তিনটাই ঘুরে ফিরে এমসিকিউতে দিয়ে দিবে। তখন এ বি সি সলভ করার জন্য আমাদেরকে এইগুলাই ঘুরে ফিরে দিবে, তখন আমরা যাতে পারি সেভাবে খেয়াল রাখবো। ঠিক আছে, দেখবা তোমরা যখন বই খুলবা তখন দেখবা এই ধরনের ম্যাথগুলো বারবার আছে, এখন তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি আমরা একদিনে তো আসলে এমসিকিউ সিকিউ ভাবে সলভ করা যায় না, এই কারণে আমি কিছু একটা কোয়েশ্চেন অ্যারেঞ্জ করে এভাবে ব্রাঞ্চ করে নিয়েছি যাতে করে এমসিকিউ গুলো একটু করে ডিসকাস করতে পারি। ঠিক আছে, এবার আমরা আরেকটা কোয়েশ্চেন যাব, বোর্ড রিলেটেড একটা ম্যাথে যাব। এখন বোর্ড রিলেটেড ম্যাথে কি তোমাদের প্রবলেম আছে নাকি ইজি আছে? বলো, বোর্ডের রিলেটেড ম্যাথে কি তোমাদের কি সহজ লাগে নাকি কঠিন লাগে? স্যার ইজি আছে। ইজি আছে, ফাইন। তারপর আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে, a river of with 1 kilometer is floating with a velocity of 3 kilometer per hour. Two swimmers, Harry and Jordan, wants to cross the river with same velocity of 6 kilometer. দুইজনের স্পিড সেম। ঠিক আছে, হ্যারি starts his journey in such a way that he crosses the river হবে along its width. At the same time George starts, আচ্ছা দেখি এখানে অনেক কিছু বলছে, আমরা ম্যাথ সলভ করি। এখানে পড়ে লাভ নেই, সময় নষ্ট হবে, শুধু আমরা ম্যাথ সলভ করার ট্রাই করি। ওকে ওকে, তো এটা আমরা ক্লিয়ার করে দেই। কোশ্চেনটা যেটা বলেছে যে একটা রিভার আছে, এরকম একটা রিভার আছে যেটা উইথ হচ্ছে গিয়ে 1 কিলোমিটার। এটা উইথ হচ্ছে 1 কিলোমিটার। এই পয়েন্ট থেকে, এই এ পয়েন্ট থেকে হ্যারিও জার্নি স্টার্ট করবে, জর্ডানও জার্নি স্টার্ট করবে। বাট হ্যারি কারেন্টের স্পিড হচ্ছে গিয়ে 3 কিলোমিটার পার আওয়ার। এখন হ্যারি এমন একটা ডিরেকশনে জার্নি স্টার্ট করবে যাতে করে এক্স্যাক্টলি সে বি পয়েন্টে পৌঁছায়। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পয়েন্ট এখানে মার্কিং করলাম। বলো তো হ্যারি কোন ডিরেকশনে জার্নি স্টার্ট করলে সে বি পয়েন্টে পৌঁছাবে? ই ডিরেকশনে। কোন ডিরেকশনে জার্নি স্টার্ট করলে সে বিতে পৌঁছাবে? ও যদি সি কে ডিরেকশন করে জার্নি স্টার্ট করে তবে সে কোথায় পৌঁছাবে? বিতে পৌঁছাবে। এটাই বলেছে যে হ্যারি স্টার্ট হিজ জার্নি in a direction, in such a direction that so that he reached at point exactly opposite to the other bank. ঠিক আছে, তো আমরা এখন কোশ্চেন নাম্বার এ যেটা বলেছে যে হ্যারি কত ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করেছে, আমরা এখন এখানে যে প্লট করেছি এটা হচ্ছে হ্যারির জন্য প্লট করেছি, ভেলোসিটি অফ হ্যারি। সো করে ফেলি আমরা। হ্যারি জার্নি স্টার্টিং অ্যাঙ্গেল হচ্ছে আলফা, হ্যারির রেজাল্ট অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে থিটা, থিটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ ও এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে পৌঁছে গেছে। তাহলে কারেন্টের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিচ করেছে, দ্যাট ইজ ওয়াই রেজাল্টের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বাট স্টার্টিং অ্যাঙ্গেল ইজ আননোন। সো আমরা যদি এটাকে সলভ করি tan 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এই ফর্মুলা যখন আমরা পড়েছি তখন আমরা কি পড়েছি, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, কার সাথে? 3 এর সাথে। তো 3 থাকবে ফ্রি। ঠিক আছে, আর হবে এখানে কে VH cos আলফা হবে, আর এখানে হবে VH sin আলফা। VH টা কি? স্পিড অফ হ্যারি। ঠিক আছে, হ্যারির স্পিডটা কত? 6 কিলোমিটার পার আওয়ার। এইভাবে হবে। তো হ্যারি আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করছে, বাট সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছে গেছে। সো আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ হ্যারি। ঠিক আছে,
তো করে ফেলি। একটা এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা কি জানো? কোনো একটা বোটের স্পিড যদি কারেন্টের স্পিডের টোয়াইস হয়, খেয়াল করে দেখো, টোয়াইস। কোনো একটা বোটের স্পিড যদি কারেন্টের স্পিডের টোয়াইস হয় and he also wanted to reach the other bank exactly perpendicular, ঠিক আছে, এরকম যদি হয়, 120 ডিগ্রি। হ্যাঁ, তখন আলফাটা অলওয়েজ কত হবে? 120 ডিগ্রি হবে। আমি আরেকবার বলি যারা শুনতে পাও নাই, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা রিভারের স্পিড যেরকম হয়, যদি বোটের স্পিড ঠিক তার টোয়াইস হয় অ্যান্ড সে অপোজিট ব্যাংকে এক্স্যাক্টলি অপোজিট ব্যাংকে পৌঁছাতে চায়, তাহলে ক্যালকুলেশন করার পর অলওয়েজ 120 আসবে। বাট যেমন এটা 3 হলে এটা 6 হইতে হবে, বাট এটা 3 হলে এটা যদি 8 হয় তখন কিন্তু আর 120 ডিগ্রি হবে না। ওকে, তাহলে হ্যারি কত ডিগ্রি অ্যাঙ্গেলে জার্নি স্টার্ট করেছিল? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কি করছে? কারেন্ট তাকে ধাক্কা দিতে দিতে তার ডিরেকশনটা এভাবে গিয়ে সে এই ডিরেকশনে পৌঁছে গেছে। ঠিক আছে, নাম্বার বি আমরা এখন সলভ করব যে জর্ডান হচ্ছে গিয়ে কিভাবে জার্নি স্টার্ট করছে, এক্স্যাক্টলি সোজাসুজি জার্নি স্টার্ট করছে। ঠিক আছে, জর্ডান হচ্ছে গিয়ে, জর্ডানের যদি প্লট ড্র করি তাহলে জর্ডান হচ্ছে জার্নি স্টার্ট করছে বি ডিরেকশনে, ভি অফ জে। সে এ থেকে বি ডিরেকশনে জার্নি স্টার্ট করছে। বলো তো সে কোথায় পৌঁছাবে, সি পয়েন্টে নাকি ডি পয়েন্টে? ডি পয়েন্টে। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে ডি তে পৌঁছাবে। তাহলে ওর রেজাল্টেন্ট অ্যাঙ্গেল হচ্ছে থিটা হুইচ ইজ আননোন, বাট ওর স্টার্টিং অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কত? আলফা, যেটা কত? আলফা স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আমরা স্টার্টিং অ্যাঙ্গেলকে আলফা দিয়ে এক্সপ্রেস করব, রেজাল্টেন্ট অ্যাঙ্গেলকে আমরা থিটা দিয়ে এক্সপ্রেস করব। সো অ্যাজ উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ভ্যালু অফ থিটা, সো থিটা ক্যালকুলেশন করে আমাদের লাভ নেই। আমাদের লাগবে, কোয়েশ্চেন বলেছে যে হু গোনা বি ফার্স্ট, হ্যারি ফার্স্ট হবে নাকি জর্ডান ফার্স্ট হবে। সো আমরা ক্যালকুলেশন করার জন্য একটা ছোট ফর্মুলা যেটা শিখবো, এখানে একটু সাইডে লিখি। কোথায় লিখবো? ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। দ্যাট মিনস টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, এইটাকেই এক্সপ্রেস করব। এবার আমরা টি অফ হ্যারি, তাহলে এখানে কি লিখবো? ভেলোসিটি, ভেলোসিটি অফ হ্যারি। আর এখানে টি অফ জর্ডান, এখানে লিখবো ডিস্টেন্স ডিভাইডেড বাই টি অফ জর্ডান, কারণ বোথ দুইজনেই সোজাসুজি জার্নি অপোজিট ব্যাংকে পৌঁছাবে। সো আমরা করে ফেলি। দেখো, হ্যারি জার্নি স্টার্ট করছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে। এই ধরনের ম্যাথের বেলায় কতটুকু টাইম লাগবে? এই ধরনের ম্যাথের বেলায় যেটা করবা, বোটের স্পিডের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমি আবার বলছি, বোটের স্পিডের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। কারেন্টের স্পিড কাজে আসবে না অপোজিট ব্যাংকে যাওয়ার জন্য। আমি আবার বলি, অপোজিট ব্যাংকে যাওয়ার জন্য কারেন্ট কখনোই হেল্প করবে না। কে হেল্প করবে? বোট হেল্প করবে, বাট বোটের পুরোটা হেল্প করবে না, বোটের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হেল্প করবে। তো আমরা যদি এখানে ডি এর ভ্যালু যদি 1 লিখি, তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি হয়? সাইন আলফা হবে। তাহলে এখানে ভিএইচ, এখানে হবে ভিএইচ সাইন আলফা হবে। আর এখানে স্যার ডিটা ডি ডি এর জায়গায় ইকুয়াল 1 কেন হইলো? বলতেছি, ডি এর বদলে ডি লিখি, আর এখানে হবে কত? ভিএইচ সাইন আলফা হবে। খেয়াল করে ভিজে, ঠিক আছে, এটা হচ্ছে ডি মানে হচ্ছে গিয়ে কত? 1। ভি সাইন আলফাটা কোথায় কাজে আসবে? ভি সাইন আলফা হচ্ছে এক্স্যাক্টলি সোজাসুজি। তো সোজাসুজি যাওয়ার জন্য ভেলোসিটির সোজাসুজি কম্পোনেন্ট কাজে আসবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স যাওয়ার জন্য ভেলোসিটির পারপেন্ডিকুলার ডিসটেন্স কাজে আসবে, হরিজন্টাল ডিসটেন্স যাওয়ার জন্য ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্ট কাজে আসবে। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 1 কিলোমিটার। এখন আমি এটুকু যদি মুছে দিয়ে বাকি ক্যালকুলেশন করি, তখন আমরা দেখতে পাবো এটা হচ্ছে ভি হচ্ছে গিয়ে 1 কিলোমিটার, হ্যারির স্পিড হচ্ছে গিয়ে 6 কিলোমিটার পার আওয়ার, ও হচ্ছে স্টার্টিং অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কত? 120 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখবো সাইন 120 ডিগ্রি। আর ওর জন্য কি লিখবো? ডিস্টেন্স হচ্ছে গিয়ে কত? 1 কিলোমিটার। ওর স্পিডও কত? 6 কিলোমিটার পার আওয়ার, বাট ওর স্টার্টিং অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো এখানে আমি লিখবো সাইন 90 ডিগ্রি। ওকে, এইভাবে লিখবো। তো এটাকে আমরা যদি সলভ করে ফেলি, ফাইনালি যেটা আসবে, হ্যারির জন্য যে টাইম আসবে সেটা হচ্ছে 11.55 মিনিটস। ওকে, আর জর্ডানের জন্য টাইম লাগবে কত? 10 মিনিটস। ওকে, তো এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন। তো খেয়াল রাখবা, তুমি যখন অপোজিট ব্যাংকে যাওয়ার জন্য টাইম ক্যালকুলেশন করবা,
তুমি লিখবা অপোজিট ব্যাংকের যে দুইটা ব্যাংকের ডিস্টেন্সটা লিখবো আমরা, আর লিখবো হচ্ছে গিয়ে যে বোট নিয়ে ক্যালকুলেশন করবো বা যে সুইমার নিয়ে ক্যালকুলেশন করবো সেই সুইমার বা বোটের ভেলোসিটির কোন কম্পোনেন্ট হবে, সাইন কম্পোনেন্ট হবে। সো আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা এই পার্টটুকু না লিখে আমরা শুধু এইটুকু লিখবো, যাতে এখন এইটুকু আমি ডিরেক্ট কেন লিখি নাই, কারণ তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয় এই কারণে আমি ডিরেক্ট আলফা লিখি নাই, পরে গিয়ে লিখেছি। তো খেয়াল করে দেখো বোথের সাইন আলফা কাজে আসছে, এটারও সাইন আলফা এটারও সাইন আলফা কাজে আসছে। ওকে, দুইজনেরই সাইন আলফা কাজ আসে, এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার সি তে। কোয়েশ্চেন নাম্বার সি কি বলছে, at how much distance Jordan will reach from Harry along current speed। খেয়াল করে দেখি, আমি আরেকবার ড্র করি পিকচারটা। বোট হচ্ছে গিয়ে এইখানে দুজনই ছিল, এটা হচ্ছে এক্স্যাক্টলি পয়েন্ট বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। হ্যারি জার্নি স্টার্ট করছে সি পয়েন্টকে ফলো করে হ্যারি, আর জর্ডান জার্নি স্টার্ট করছে বি পয়েন্টকে ফলো করে। বাট হ্যারি পৌঁছে গেছে বি পয়েন্টে, হ্যারি পৌঁছে গেছে নাও এই পয়েন্টে এখন হ্যারি আছে, আর জর্ডান কোথায় যাবে, সাইডে চলে গিয়ে ডি পয়েন্টে চলে গেল। এই যে এক্সট্রা এতটুকু ট্রাভেল করছে, হ্যারি থেকে জর্ডান একটু দূরে সরে গেছে। এখন কতটুকু ডিস্টেন্স সরে গেছে এটুকু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করে দেখো, এই যে জর্ডানকে যে ধাক্কা দিতে দিতে জর্ডানে যাওয়ার কথা ছিল এই হ্যারির পয়েন্টে, বাট সে ওকে ধাক্কা দিতে দিতে যে পয়েন্টে নিয়ে গেছে, কে নিয়ে গেছে, কারেন্ট নিয়ে গেছে না তাকে, নাকি কারেন্ট নিয়ে গেছে। তাহলে কারেন্ট নিয়ে গেলে ওই হরিজন্টাল ডিস্টেন্সের জন্য আমাদের কি কাজে আসবে, কারেন্টের পুরোটা কাজে আসবে, আর যেই বোট নিয়ে কাজ করব সেই বোটের হরিজন্টাল কম্পোনেন্ট কাজে যাবে। আমাদের জিজ্ঞেস করেছে হ্যারি কত ডিস্টেন্সে চলে গেছে। সো হোয়াট ইজ টাইম, ভেলোসিটি বাই ডিস্টেন্স, দ্যাট মিনস হোয়াট ইজ, আমাদের যে পড়ে আসছে একটু আগে যে হোয়াট ইজ ভেলোসিটি, ডিস্টেন্স বাই টাইম। আমাদের জানতে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কত হবে, ভেলোসিটি ইন্টু টাইম। সো আমাদের ভেলোসিটি ইন্টু টাইম নিয়ে ক্যালকুলেশন করতে হবে কত ডিস্টেন্স, এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কতটুকু। তো আমি যদি সি নাম্বার করি, ডিস্টেন্সটা ক্যালকুলেশন করি, তাহলে কে কাজে আসবে, কারেন্টের স্পিডের পুরোটা কাজে আসবে, আর জর্ডানের স্পিডের কস্ট কম্পোনেন্ট কাজে আসবে। এই ভি এর বদলে আমি এই ব্র্যাকেট লিখলাম, আর টাইমটা এইখানে লিখে ফেললাম। বোঝা গেছে? কারণ এই পয়েন্ট থেকে ধাক্কা দিতে দিতে কে নিয়ে যাবে, এই রিভার তাকে ধাক্কা দিতে দিতে এই পয়েন্টে নিয়ে যাবে, আর জর্ডানের ভার্টিক্যাল হরিজন্টাল কম্পোনেন্ট কাজ আসবে। দেখো জর্ডানের হরিজন্টাল কম্পোনেন্ট 0 হয়ে যাবে। কিভাবে 0 হয়ে যাবে আমরা এখনই দেখতে পাবো। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ তো নাকি? ওকে, কারেন্টের স্পিড বলে দিয়েছে কত, 3 কিলোমিটার পার আওয়ার। সো আমরা ভিসি এর বদলে কত লিখবো, 3 লিখবো। ভিজে কত, 6, কজ কত আসবে, 90 ডিগ্রি। দেখো কজ 90 কত আসে, 0 আসে না। দেখো জর্ডান এই পার্টটা কাজে আসছে না, কারণ জর্ডান সোজাসুজি জার্নি স্টার্ট করছে। আর টাইম কত আসে, 10 মিনিট। 10 কে আমরা 60 দিয়ে ডিভাইড করলে আওয়ারে নিয়ে চলে যাব। এটা ক্যালকুলেশন করে ফাইনালি যেটা আসবে 500 মিটার। ওকে, তাহলে জর্ডান হ্যারি থেকে কত, 500 মিটার ডিস্টেন্সে সরে গেছে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। হোয়াট অ্যাবাউট, স্যার এটা কি আরেকবার বুঝায় দেওয়া যাবে? অবশ্যই যাবে। লাস্টের ম্যাথটা, হ্যাঁ, নাম্বারটা আমরা হচ্ছে এই হ্যারি জর্ডান থেকে কতটুকু জার্নি, দেখো হ্যারির কিন্তু সোজাসুজি যাওয়ার কথা ছিল, বাট কারেন্টের কারণে সে কিন্তু একটু দূরে সরে গেছে, ডান দিকে সরে গেছে, তাই না? কেন সরে গেছে, কারেন্ট তাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেছে। তার মানে আমরা যে ডিস্টেন্স কত দূরে সরে গেছে, ডিস্টেন্স যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে, ভেলোসিটির সাথে টাইম ক্যালকুলেশন আসবে। সো ভেলোসিটির কোনটা কাজে আসবে, পুরো মানে এখানে তো ভেলোসিটি, জর্ডানের ভেলোসিটি আছে, বোটেরও ভেলোসিটি আছে, কারেন্টের স্পিডও আছে, কোনটা নিয়ে কাজ করব। এখানে সামনের দিকে যাওয়ার জন্য, এই ডান দিকে অথবা বাম দিকে যাওয়ার জন্য কারেন্ট পুরোটা কাজে আসবে, কারেন্টের স্পিডে পুরোটা কাজে আসবে। এই কারণে কারেন্ট স্পিডে পুরোটা আমি নিয়েছি। আর কি নিয়েছি, জর্ডান স্পিডের হরিজন্টাল কম্পোনেন্ট কাজ হবে, কারণ ভেলোসিটি হচ্ছে কি একটা ভেক্টর কম্পোনেন্ট, ওই ভেক্টর কম্পোনেন্ট ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটির দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। সো আমাদের ডানে বামে যাওয়ার জন্য কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট কাজে আসবে। এই কারণে আমরা লিখেছি জর্ডানের ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্টটা নিয়েছি। সো হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে cos 90 ডিগ্রি, ক্যালকুলেশন করে এরকম আসছে। খেয়াল করে দেখো
এই যে হ্যারি তো এই ডিরেকশনে জার্নি স্টার্ট করছিল, ও কিন্তু ঘুরে কিন্তু এদিকে সরে আসছে। তো ও এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে, ও কিন্তু এইচ পয়েন্টে পৌঁছে গেছে। ও কি ডানে বামে সরছে? কি মনে হয়? স্যার ও তো ইয়াতে দিয়ে মানে কি বলে, ও তো স্যার বাম দিক থেকে জার্নি স্টার্ট করছিল, ও তো স্যার ডান দিকেই সরছে হ্যাঁ মানে হ্যাঁ, এক মানে লজিকে। ভার্টিক্যালি সে এই পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে, এক্স্যাক্টলি এই পয়েন্টে সরে, সে কি ডানে বামে মানে কি না সে এই সরে নাই? ক্ষেত্রে স্যার সরে নেই তার না। মানে আমি বলতে পারি তার ডানে বামে যে হরিজন্টাল ডিস্টেন্স জিরো আসার কথা, তাই না? তাহলে আমি যদি হরিজন্টাল ডিসটেন্স ক্যালকুলেশন করি তাহলে কত হবে, ভিসি পুরোটা আসবে, আর আসবে হ্যারির কস কম্পোনেন্ট কাজে আসবে ইনটু টাইম কাজে আসবে। এটা কত আসবে 3, এখানে কত হবে 6 কস কত আসবে 120 ডিগ্রি ইনটু কত আসবে টাইম। এটা ক্যালকুলেশন করে দেখবা এই ব্র্যাকেট থেকে রেজাল্ট আসবে 0, কারণ 6 কস কস 120 মানে হচ্ছে মাইনাস হাফ, ওটার সাথে 6 মাল্টিপ্লাই করলে -3 আসে, ওই -3 অ্যান্ড এই +3 মিলে 0 হয়ে যাবে, আর এখানে টাইম ক্যালকুলেশন করলে কত আসবে 0 আসবে। তো দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে এই হ্যারি ডানে বামে বা হরিজন্টালি কোনো কিছু ট্রাভেল করে নাই, ডানে বামে ট্রাভেল করছে কে, জর্ডান ট্রাভেল করছে। তো এই হচ্ছে বোটের এরকম ম্যাথ, বইতে অনেক ম্যাথ আছে, তোমাদেরকে ধরে ধরে করে ফেলতে হবে, ঠিক আছে? না করলে তুমি কিন্তু প্রবলেম ফেস করবে না, বা তোমার প্রবলেম সলভও স্যার হবে এখানে না। 10/60 কেন? কোথায়? ও আচ্ছা, এটা 10 মিনিট। এখানে হচ্ছে গিয়ে সবকিছু কিলোমিটার পার আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ারে, এটা মিনিটে ছিল, এই কারণে এটাকে 60 দিয়ে ডিভাইড করলে এটাকে আওয়ারে নিয়ে নিয়েছি, বুঝতে পারছো? এটা এভাবে। তো এই হচ্ছে আমাদের বোট রিলেটেড ম্যাথ গুলা, যেটা আমরা আশা করি করতে পারবো। আচ্ছা, তো আরেকটা সিম্পল জিনিস বুঝাই। এই যে জর্ডান এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে, বি পয়েন্টকে টার্গেট করে সে সি পয়েন্টে পৌঁছে গেছে, কারেন্টের স্পিড হচ্ছে গিয়ে কত 3, জর্ডান স্পিড কত 6। অ্যাকচুয়ালি জর্ডান স্পিড কত ছিল? অ্যাকচুয়ালি জর্ডানের স্পিড কত ছিল কি মনে হয়? মানে কারেন্টের কারণে জর্ডান কত স্পিড ফিল করবে? দেখো, জর্ডানের বেসিক স্পিড হচ্ছে 6, কারেন্ট হচ্ছে 3, এই কারেন্ট কি করবে, তার স্পিডকে একটু মডিফাই করবে, মডিফাই করে কি করবে, ওকে ধাক্কা দিতে দিতে এই ডায়াগোনাল বরাবর নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে কি তার রেজাল্টেন্ট ভেলোসিটি। তো রেজাল্টেন্ট ভেলোসিটি আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে প্যারালাগ্রাম ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো, ভি অফ জর্ডান স্কোয়ার ভি অফ কারেন্ট স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিজে ভিসি কজ আলফা রুট। দেখো এটা এরকম থেকে আসছে, আর ইকুয়াল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, এখানে পি হচ্ছে কি ভি অফ, এটা হচ্ছে ভি অফ জে, আর এটা হচ্ছে ভি অফ সি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কারেন্টের স্পিডে বা জর্ডান স্পিড নিয়ে এরকম ম্যাথমেটিক্স গুলো। ওকে, আচ্ছা, এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 3 তে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, আমাদের ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল এগুলো নিয়ে কথাবার্তা বলেছে। এইগুলা নিয়ে আমরা একটু সংক্ষেপে পড়ে নেই। তো একটা টেবিল আমি করে দিচ্ছি, এটা তোমরা একটু মনে রাখবা। এটা হচ্ছে গিয়ে একটু শর্টকাট করে লিখে লিখে ফেলি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর এটা হচ্ছে গিয়ে কার্ল। এটা হচ্ছে একটা মনে রাখার ট্রিক, এটা কোনো ইয়ে না, কি বলে, বইয়ের মেথড না বা কোনো থিওরি না, জাস্ট একটু মনে রাখার জন্য একটা ট্রিক। এটা হচ্ছে গিয়ে ইনপুট, এটা হচ্ছে গিয়ে আউটপুট, আর এটা হচ্ছে গিয়ে সিম্বল। ওকে, গ্রেডিয়েন্ট কাদেরকে নিয়ে, ইনপুট হিসেবে কাকে নিবে, ইনপুট হিসেবে একটা স্কেলার নিয়ে কাজ করবে, ঠিক আছে, আউটপুট হিসেবে সে একটা ভেক্টর শো করবে। ওকে, ভেক্টর শো করবে, এবং এটা সিম্বলটা হবে, যেহেতু স্কেলার নিয়ে কাজ করবে, সাপোজ এটা হচ্ছে VA, এটা হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল অপারেটর, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর। এটা দেখতে কি রকম, এটা দেখতে হচ্ছে এরকম, ddx অফ i ক্যাপ, ddy অফ j ক্যাপ, j অফ k ক্যাপ। এইটা মানে হচ্ছে দেখতে এরকম, এটা একটা ডিফারেনশিয়াল অপারেটর।
এটার সাথে কোনো একটা স্কেলার অপারেট করবে, কখনো কখনো কোনো ভেক্টর অপারেট করবে। ডাইভারজেন্স কাদেরকে ইনপুট হিসেবে নিবে? ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টরকে ইনপুট হিসেবে নিবে, আউটপুট হিসেবে ও একটা স্কেলার ফিল্ড দিবে। এন্ড এটার সিম্বলটা হচ্ছে দেখতে এরকম। যদি এ একটা ভেক্টর হয় তবেই কেবলমাত্র গ্রেডিয়েন্ট কাজ করতে পারবে। ওকে, যেহেতু স্কেলার শো করবে এই কারণে একটা ডট প্রোডাক্ট দেওয়া হয়েছে। আর গ্রেডিয়েন্ট তো রেজাল্ট স্কেলার নিয়ে কাজ করে, সুতরাং এখানে ডট প্রোডাক্ট দাও ক্রস প্রোডাক্ট দাও একই আসবে, কোনো চেঞ্জ আসবে না। হোয়াট অ্যাবাউট কার্ল? কার্ল হচ্ছে কি ভেক্টর নিয়ে ক্যালকুলেশন করবে ও রেজাল্ট হিসেবে একটা ভেক্টর শো করবে। এটাকে সিম্বল হচ্ছে গিয়ে এইরকম, ঠিক আছে, এরকম আসবে। এই হচ্ছে গিয়ে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নিয়ে একটু কথাবার্তা। এখন ডাইভারজেন্সের আবার কতগুলা টাইপস আছে, ঠিক আছে। এটা যেটা লিখলাম এটা কি? ডাইভারজেন্স অফ এ, এটাকে বলতে আমরা পড়বো ডাইভারজেন্স অফ এ। ডাইভারজেন্স অফ এ পজিটিভ হইতে পারে, ডাইভারজেন্স অফ এ নেগেটিভ হইতে পারে, ডাইভারজেন্স অফ এ জিরো হইতে পারে। ডাইভারজেন্স অফ এ কোন একটা ভেক্টর আছে এ ভেক্টর, এটাকে আমরা প্রথমে ডাইভারজেন্স করব, করার পর যদি রেজাল্ট পজিটিভ আসে তখন আমরা বলবো এখানে এরিয়া ইনক্রিজড, এরিয়া ইনক্রিজড, আর এটাকে পড়বো ডেনসিটি ডিক্রিজড, ঠিক আছে। আর যদি ডাইভারজেন্স কোনো একটা ভেক্টরকে ডাইভারজেন্স করার পর যদি আমি নেগেটিভ ভ্যালু পেয়ে থাকি তখন আমরা এটাকে পড়বো এরিয়া ডিক্রিজড, আর এখানে হবে গিয়ে ডেনসিটি ইনক্রিজড। আর যদি ডাইভারজেন্সের রেজাল্ট জিরো হয় তাহলে সেটাকে আমরা বলবো সলিনয়েডাল। এক্সামে আসে বলবে যে ভেক্টর এ ইজ ইট আ সলিনয়েডাল অর নট, তখন আমরা কি করব? এটাকে ডাইভারজেন্স ক্যালকুলেশন করব। ডাইভারজেন্স করার পর যদি জিরো আসে তখন আমি বলবো যে ভেক্টর এ ইজ এ সলিনয়েডাল, আর যদি জিরো না আসে তখন আমরা বলবো ইট ইজ নট আ সলিনয়েডাল। এটা হচ্ছে ডাইভারজেন্স নিয়ে একটু কথাবার্তা, ডাইভারজেন্স। আর কার্ল নিয়ে আরেকটু কথাবার্তা যেটা বলতে চাই, একটা কার্ল যদি জিরো হইতে পারে আর ওইটার কার্ল হচ্ছে নন জিরো হইতে পারে, পজিটিভ নেগেটিভ এটা থাকবে না। যদি জিরো হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইরোটেশনাল, আর যদি জিরো না হয় তাহলে এটাকে বলবো রোটেশনাল। মাঝে মাঝে বলবে যে ভেক্টর এ ইজ ইট ইরোটেশনাল অর নট, তখন আমরা এটাকে কার্ল করব, কার্ল করার পর যদি জিরো হয় তখন আমরা বলবো সেটা হচ্ছে ইরোটেশনাল। ওকে, আর যদি জিরো না হয় তাহলে সেটাকে আমরা বলবো রোটেশনাল। এরকম আমরা একটা ম্যাথ অ্যারেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার স্ক্রিনে যাচ্ছি, একটু দেখে নাও। অ্যাটেন্ডেন্স তোমরা যারা দাও নাই দিয়ে দাও, নাম লিখে রোল নাম্বারটা লিখে ফেলবা, কেমন? নামটা লিখে রোল নাম্বার লিখবা, আই মিন কোড নাম্বার লিখবা, নেম লিখে কোড নাম্বার লিখবা অ্যাটেন্ডেন্সে। এবার আমরা আসি, এইখানে এরকম একটা বলেছে যে হোয়াট ইজ দ্য লজিক টু বিকাম এ সলিনয়েড। লজিকটা হচ্ছে গিয়ে কি, এ ভেক্টরের ডাইভারজেন্স কত হইতে হবে? জিরো হইতে হবে। এবার আমরা আসি নাম্বার বি, ফাইন্ড দ্য ডাইভারজেন্স অফ এ এট পয়েন্ট 1 - 1 0 আর ভেক্টর এ ইজ ইরোটেশনাল অর নট। কিভাবে ক্যালকুলেশন করব দেখো, তোমাদের সলভটা বইতে আছে, বইয়ের ম্যাথ এগুলা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কারণ নেই। এখানে হচ্ছে আমরা কি করলাম, কোয়েশ্চেন নাম্বার এ তে ডাইভারজেন্স সলিনয়েডাল হওয়ার জন্য ডেল্টা এ টু বিকাম জিরো হইতে হবে। নাম্বার বি বলেছে যে 1 1 1 পয়েন্টে আমাদের ডাইভারজেন্স ক্যালকুলেশন করতে হবে। আমরা এই যে ডিফারেনশিয়াল অপারেটরের বদলে ডিফারেনশিয়াল অপারেটরে লিখলাম, এ ভেক্টর যেটা ছিল কোয়েশ্চেনে সেটা লিখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডাইভারজেন্স করার পর এরকম আসছে। তারপর আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বসে ফাইনালি এটা কত পেলাম? জিরো পেলাম। তো ডেফিনেটলি এই পয়েন্টে ডাইভারজেন্স সলিনয়েডাল, বাট এই পয়েন্ট ছাড়া অন্যান্য পয়েন্টে যে জিরো হবে কি হবে না এটা আমরা শিওর না। আচ্ছা, নাম্বার সি কি বলেছে? নাম্বার সি ওরা জিজ্ঞেস করেছে যে ভেক্টর এ কি ইরোটেশনাল নাকি রোটেশনাল। তো রোটেশনাল আর ইরোটেশনাল হওয়ার কন্ডিশন হচ্ছে এরকম। তো আমরা কি করব, ডেল এটা ক্রস এটা, এটার বদলে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড লিখলাম, আর এ ভেক্টর যা আছে তাই লিখলাম। এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর দেখলাম এটা জিরো আসে নাই, ডিফারেন্ট কিছু আসছে। তার মানে বলতে পারি এটা নট ইকুয়াল টু জিরো, দ্যাট মিন্স এ ভেক্টর ইজ ইরোটেশনাল। বুঝা গেছে? স্যার বলো।
স্যার এই যে আমাদের যে শর্ট সিলেবাসটা আছে সেখানে কি স্যার এই যে স্যার গ্রাডিয়েন্ট বা হচ্ছিল স্যার এগুলো স্যার মানে ক্যালকুলাসের পার্টটা তো স্যার নাই মনে হয়। আচ্ছা, যদি না থাকে তাহলে তো হইলো, আমরা তাহলে এটাকে স্কিপ করে যেতে পারবা।